আমি এক সময় মানে সংসদে বলেই ফেলেছিলাম যে আমি কোনো কথা বললে আমি ঠিক বুঝি না যে আসলে আমি কার বিরুদ্ধে বলছি, জাতীয় পার্টির বিরুদ্ধে বলছি নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি। কারণ জাতীয় পার্টির রিয়াকশন ছিল আওয়ামী লীগের চেয়ে কয়েক গুণ বেশি জাতীয় পার্টির কিছু সংসদ সদস্যের। তারপরে তারা যখন সরকারের বিরোধিতা করতেন তারা এতই সুন্দর করে বিরোধিতাটা করতেন যে আমি বলেছিলাম তারা কুসুম কুসুম বিরোধিতা করে। তো যাই হোক, এখন সেই জায়গা থেকে জাতীয় পার্টিকে এই অপরাধে আপনি ব্যান করবেন কি করবেন না সেটা তো আসলে আপনার আরবিট্রারি ডিসিশন হতে পারে না। একটা আইন থাকতে হবে, দলগুলোকে আপনি নিষিদ্ধ করবার জন্য আমাদের আইন আছে, সেই আইনের কোন ধারা মোতাবেক আপনি কোন দলকে নিষিদ্ধ করছেন সেটা তো বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার জানবার অধিকার আছে। আমার বক্তব্য খুব পরিষ্কার। আপনি যদি ইতিহাসের দিকে তাকান আপনি দেখবেন এই যে কাগজ আর কলম, এটা দিয়ে না কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই। সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন, আত্মতুষ্টি লাভ করতে পারেন যে যাক নিষিদ্ধতাটা করলাম, কিন্তু এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না এটার কোনো গ্যারান্টি নাই। ফর এক্সাম্পল, পাকিস্তানের ইমরান খানের পার্টির মার্কা সুদ্ধা নিয়ে নিয়েছিল, কিন্তু ওরা স্বতন্ত্র নির্বাচন করে জিতে আসতে পেরেছে। সো মানুষের মন থেকে মুছার জন্য কাগজ কলমের প্রয়োজন নাই। ধরুন আজকে যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে তাকে ছেড়ে দিতেন, আসল নির্বাচন করো, পারলে করো, তুমি কোনো অসুবিধা নাই। আপনি ওরা বলেন তো তন্নি 300 আসনের কয়টাতে আওয়ামী লীগ সাহস করে প্রার্থী দিত? আর যদি প্রার্থী কাউকে দিত, তাকে হাতে পায়ে ধরে যদি প্রার্থী করাও হতো, আপনি কি সত্যি মনে করেন যে সে সেই এলাকায় গিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচন করার সাহস দেখাতে পারতো? পারতো না। আরো পারতো না যদি 1 বছরে ডক্টর ইউনূস প্রমাণ করতেন যে তার শাসনকাল হাসিনার শাসনকালের চেয়ে বেটার ছিল। যদি এইটা আমরা সকলে মিলে, ইউনূস সরকার যদি এটা প্রমাণ করতে পারতো, তাহলে একটা আসনে ক্যান্ডিডেট দেওয়ার সাহস আওয়ামী লীগের হওয়ার কথা না। কিন্তু এখন যেহেতু সকল দিক থেকে দেশের পরিস্থিতি নাজুক, এখন আওয়ামী লীগ হয়তো ক্যান্ডিডেট দিলেও দিতে পারে। এই জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে যেতে পারে এরকম একটা যে শঙ্কার কথা সবাই বলছে, সেটাকে বিএনপি কিভাবে দেখছে? তাহলে আপনি গ্যারান্টি দেন কেমনে যে জামাতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না? আমরা দেখি নাই যে লোয়ার টায়ারের যারা নেতাকর্মীরা আছেন তারা প্রাণ বাঁচাতে, যান বাঁচাতে, সম্পদ বাঁচাতে, বাড়ি বাঁচাতে, ঘর বাঁচাতে, বউ বাঁচাতে, বাচ্চা বাঁচাতে আওয়ামী লীগ জামাতে গিয়ে জয়েন দিয়েছে? দেখেন নাই আপনারা নিউজ? আমরা তো দেখছি। কিন্তু আবার এই যে সবাই এক একবার এক এক সময় নিজে, এবং আমি একটা কথা একটু বলি তন্নি, এই জামাতে ইসলামী কি সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার বক্তব্য দিয়ে তার যাত্রা শুরু করে নাই? তো তাহলে আপনি জাতীয় পার্টি বা অন্য দলের নাম নিচ্ছেন কেন? আওয়ামী লীগ যদি ফেরে, আওয়ামী লীগ তো জামাত দিয়েও ফিরতে পারে। জামাতের নেতা কর্মীরা এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো। আগে ছিল মুরগির বাচ্চা, এখন হয়ে গেল হাঁসের বাচ্চা। ছিল তারা আওয়ামী লীগ, হয়ে গেল এখন শিবিরের প্রার্থী। দেখছেন না? দেখছেন তো আপনারা। তো তাহলে কে কার ঘাড়ে ভর করে কোথায় আসবে, এটা তো গুপ্ত রাজনীতি যারা করে তাদেরকে দিয়ে তো আপনি এটার গ্যারান্টি দিতে পারবেন না। এই জায়গাটাতে মাসুদ কামাল, যদি আসলে নানাভাবে অনেকে বলার চেষ্টা করছেন, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন, যদিও এই মুহূর্তে জাতীয় পার্টির ভবিষ্যৎ হয়তো অনেকটাই তারা অন্ধকার দেখছেন, কিন্তু আবার সেই জাতীয় পার্টিকে ঘিরেই সামনে নির্বাচনের সমীকরণটা পাল্টে যাওয়ার এক ধরনের বড় সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা কতখানি দেখছেন আপনি? জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার কারা দেখছেন আমি জানি না। মানে সবাইকে যদি অন্ধকার দেখেন তো সমস্যা, কারণ এগুলো তো পলিটিক্যাল পার্টি ভাই, পলিটিক্যাল পার্টি না। যেমন সবচেয়ে পাওয়ারফুল পার্টি কি মনে হয়েছিল এইবার? এনসিপি। তাকে সরকার সাপোর্ট করতেছে, যখন তারা ঢাকার বাইরে কোথাও যায় তাদেরকে নানা ধরনের সাপোর্ট দেওয়া হয়েছে, মানে আর্মি দেওয়া হয়েছে, পুলিশ দেওয়া হয়েছে। তো কী হয়েছে? তারা কি জনগণের মন জয় করতে পারছে? জনগণের মনে তারা জায়গা নিতে পারছে? জায়গায় নিতে পারতো তাহলে তাদের এত প্রোটেকশন লাগতো না তো। জাতীয় পার্টির লিডাররা যেখানেই যাক, এদের সঙ্গে কি ওরকম প্রোটেকশন আছে? নেই তো। তো আপনি পলিটিক্যাল পার্টি কোনটার ভবিষ্যৎ অন্ধকার কোনটা উজ্জ্বল এটা কিন্তু আপনি বলতে পারবেন না এই মুহূর্তে বসে, কারণ তারা কি করছে, কি কাজ করবে তার উপর নির্ভর করবে। যেমন আমি নিজেই কিন্তু এই গত বছরের 5ই আগস্টের পরে আমি কিন্তু মানে স্টুডেন্টদের পলিটিক্যাল পার্টির ভবিষ্যৎটা আমি খুবই আশাবাদী ছিলাম, কিন্তু তো আমার তো হতাশাতে খুব একটা সময় লাগে নাই, অনেকের লাগে নাই। আবার জাতীয় পার্টিগত 15 বছর ভূমিকা আমি খুবই হতাশ ছিলাম,
আমার কাছে ভালোই লাগতো না, এবং একটা কথা তো আমি ভুলতেই পারি না। আমার কাছে মানে রীতিমতো আমার কাছে মানে আঘাতপূর্ণ মনে হচ্ছিল যে যখন জি এম কাদের ইন্ডিয়া থেকে এসে বললেন অনেক কথা হয়েছে, ওরা অনুমতি না দিলে বলতে পারবো না, আমি পুরো হতাশ হয়ে গেছি। কি বলে একজন পলিটিক্যাল লিডার? তো ওই হতাশা ওই দিন ছিল, ওই ওই আচরণটার কারণে ছিল। এরপর আরেকটা আচরণের জন্য আরেক ধরনের রিয়াকশন থাকবে আমার, এটাই কিন্তু স্বাভাবিক না। মানুষও কিন্তু একটা দলকে এইভাবেই চিনে, যে দলটা একটা কথা বলছে এই কথাতে আমি খুব সমালোচনা করলাম, আর একটা কাজ করছে এই কাজটা আমি সমর্থন করলাম। তো আগামীতে নির্বাচনের সময় কি হবে, নির্বাচনের সময় জনগণের সামনে কোন পার্টি কি এজেন্ডা নিয়ে যাবে, এটা দেখেই কিন্তু মানুষ ভোটটা দিবে। কিন্তু আবার অতীতের যে ভুলগুলো আসলে হয়েছে সেই ভুলগুলোও তো আসলে মানুষের দীর্ঘদিন মনে থাকবে। সেই পার্টি নিষিদ্ধ, আওয়ামী লীগও যদি নিষিদ্ধ হয়, তাহলে গণতান্ত্রিক কিংবা অংশগ্রহণমূলক সামনে নির্বাচন কতখানি হতে যাচ্ছে সেই প্রশ্ন আসলে ওঠার এক ধরনের শঙ্কা থাকেই, এবং সেই শঙ্কাটা যদি থাকে তাহলে নির্বাচনও প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা থেকে যায় কিনা। শুনেন, জাতীয় পার্টিকে যদি এই যে এখন যে হুজুগটা উঠছে, যদি এই হুজুগের মাধ্যমে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায়, তাহলে রাজনৈতিকভাবে সবচেয়ে লাভবান হবে জামাত ইসলাম। কারণটা বলে তখন কেউ জানেন, তখন নির্বাচনটা, পুরো নির্বাচনী যে প্রক্রিয়াটা, এর লাগামটা থাকবে তার হাতে। এখন তারা নানা ধরনের আওয়াজ তুলছে, কিন্তু একবারও বলছে না আমি নির্বাচন বর্জন করবো, বলতেছে না। কিন্তু যেই জাতীয় পার্টি না থাকবে, তখন তারা যদি বলে বসে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচনে যাব না, নির্বাচন হবে না রে ভাই। বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে? এই সরকার কাকে দিয়ে নির্বাচন করাবে? কিচ্ছু হবে না এটা। তাহলে এইটা মানে মূল লাভবান হবে জামাত ইসলাম এখানে। আর জামাত ইসলাম কি চাচ্ছে? জামাত ইসলাম চাচ্ছে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য। কারণটা কি? কারণটা যেই না নির্বাচন হয়ে যাবে, সে তো ক্ষমতায় যেতে পারবে না ভাই, ক্ষমতা যাবে অন্য কোনো পার্টি। এখন তো সে নির্বাচনে বিজয়ী না হয়ে ক্ষমতা ভোগ করতেছে, তো এই ক্ষমতা তখন তারা ভোগ করতে পারবে না। তো এই যে জটিল, এই জন্যই কিন্তু তারা এই জন্যই চাচ্ছে যে কোনোভাবে এটাকে নিষিদ্ধ করা যায় কিনা, এবং এটা ওদের একটা মূল দাবির মধ্যে পড়ে যাবে। দেখেন কয়দিন পর দেখেন না, আজকে আসলে যে রাজনৈতিক দলগুলো আলোচনা করছেন প্রধান উপদেষ্টার সাথে, তারাও অনেকে বলেছেন যে তারাও আসলে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে সহযোগিতার অভিযোগে জাতীয় পার্টি নিষিদ্ধ দেখতে চান। কি বলেছে আমি জানি না, তারা কেন বলেছে তাও জানি না, কিন্তু এটা অর্থহীন দাবি ভাই। আমি আবার বলি আপনাকে, আমি আসলে ব্যক্তিগতভাবে পুরো রাজনৈতিক দলকেই নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার পক্ষে নয়, একদমই না। কোনোদিনও ছিলাম না। যখন জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল 3 তারিখে, আমি 3 তারিখে বলছিলাম এই কাজটা আওয়ামী লীগ ঠিক করে না, আমি এটা করতে পারে না। কারণ নিষিদ্ধ করে কখনো কাউকে নিশ্চিহ্ন করা যায় না। নিষিদ্ধ করতে পারে জনগণ। জনগণ যদি তাকে প্রত্যাখ্যান করে, তাহলে সেই দল থাকে না, সেই দল ধীরে ধীরে হারিয়ে যায়। জনগণ প্রত্যাখ্যান না করলে সরকার নির্বাহী আদেশের মাধ্যমে দলকে নিষিদ্ধ করবে, অথবা সরকার নানা রকম ক্যারিকেচার করে একটা দুর্বল দলকে প্রধান বিরোধী দল বানাবে, যেটা 14 বছর জাতীয় পার্টিকে বানাইছিল। এতে যাকে বানায় সে ক্ষতিগ্রস্ত হয়। আপনার করবে, নিপীড়ন করবে, তাকে ঠেলবে, দেয়ালের দিকে নিয়ে যাবে, তত সেই দল জনগণের মনে জায়গা করে নেবে। এটা ভাই ইতিহাস, এটা খেলে আমাদের দেশে না, পৃথিবীর সব দেশই। কোনো না কোনো ভাবে এই ঘটনাগুলো বুমেরাং হয়েও ফেরত আসার এক ধরনের সম্ভাবনা থেকে যায়। ব্যারিস্টার রুমিন ফারহানা, এই যে নির্বাচনের লাগামের কথা বলছিলেন মাসুদ কামাল, সেই নির্বাচনের লাগাম নিজেদের কাছে আনতে তাহলে বিএনপি এখন কি করবে? না দেখুন, বিএনপি সবসময় একটি নির্বাচনমুখী দল, এবং গত 16-17 বছর বিএনপি কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করে গেছে। বিএনপি চাইলে প্রধান বিরোধী দল হতে পারত, বিএনপি চাইলে আপোষ করে রাজনীতিতে আরেকটু বেটার থাকতে পারত, বিএনপি চাইলে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ জীবনে কারাগারে যেতে হতো না, সলিটারি কনফাইনমেন্টে যেতে হতো না, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই বয়সে বারংবার কোর্টে হাজিরা দেওয়া, জেলে যাওয়া, এগুলোর মধ্যে দিয়ে যেতে হতো না। বিএনপির নেতাকর্মীরা যদি শিবিরের মতো হতো, তারা হয়তো আরেকটু বেটার থাকতো। ছাত্রলীগের সাথে মিলে গিয়ে যদি ছাত্রদল যুবদল চলতো, তাহলে হয়তো একটু বেটার থাকতো। কিন্তু বিএনপি তো কম্প্রোমাইজ করে নাই। বিএনপি 17 বছরে প্রমাণ করেছে, বারংবার বিএনপি প্রশ্ন করা হয়েছে এবার বিএনপি কি করবে, নির্বাচনের ট্রেন তো ছেড়ে চলে গেল, এবার আপনারা কি করবেন? এই প্রশ্নর মুখোমুখি দাঁড়িয়ে জবাব দিয়ে, বয়ান তৈরি করে, ন্যারেটিভ তৈরি করে, সেই ন্যারেটিভ মানুষকে বিশ্বাস করিয়ে বিএনপি কিন্তু 17 বছর প্রবল প্রতাপে রাজনীতিতে ছিল। সুতরাং আমার মনে হয় না যে বিএনপি নিজেকে যদি ধ্বংস না করে, বাংলাদেশের আর কোনো পলিটিক্যাল ফোর্সের সেই শক্তি আছে বিএনপিকে ধ্বংস করার। বিএনপিকে ধ্বংস করার জন্য কিন্তু আওয়ামী লীগ কম চেষ্টা করে নাই। বীরুত্তম খেতাব থেকে একজন সেক্টর কমান্ডার, একজন মানে রণাঙ্গনের যোদ্ধাকে আপনি বলেছেন পাকিস্তানের চর।
আপনি বিএনপিকে সন্ত্রাসী সংগঠনে তকমা দিয়েছেন, আপনি বিভিন্ন সময়ে তাদের এক একজন মানে টকশো, তখন তো সবাই আওয়ামী লীগ করে, যেটা মাসুদ কামাল ভাই বলছিলেন 10 জনের সাথে ধাক্কা লাগলে 12 জনই আওয়ামী লীগ করে, অদ্ভুত অদ্ভুত সব বয়ান নিয়ে হাজির হতেন, লাভ হয় নাই, কিন্তু মানুষ বিশ্বাস করে নাই। মানুষ বিশ্বাস করছে বিএনপি যা বলে বিএনপি সেটা করে, বিএনপির উপর দিয়ে ঝড় যায়, ঝঞ্ঝা যায়, কারাগার হয়, গুম হয়, নখ তুলে ফেলে, আয়না ঘরে নিয়ে যায়। বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া 80-র কাছাকাছি বয়সে সলিটারি কনফাইনমেন্টকে বেছে নেয়, কিন্তু বিএনপি আপোষ করে না। এটা মানুষের মজ্জার ভিতরে ঢুকে গেছে। আপনারা যদি মনে করেন যে বিএনপি কিছু আসন জামাতকে ছেড়ে দিয়ে, কিছু আসন এনসিপিকে ছেড়ে দিয়ে নির্বাচন করবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা বিএনপি করবে না। এটা আমার মত, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি দ্যাট উইল বি দ্য রিপিটেশন অফ 14, 18 or 24। সেই অর্থে কোনো বড় সমঝোতার দিকে বিএনপি আমি সেটা মনে করি না। মাসুদ কামাল, শুরুতে যে একটি কথা বলছিলাম যে সরকারের পছন্দ মতন আদেশ দেওয়া হতো আসলে বিচারকদের কাছে, এবং বিচারকরা সেই অনুযায়ী কাজ করতেন। সেই জায়গাটি থেকে আসলে বদলি, বরখাস্ত, নানান রকম হয়রানি শিকার, এমনকি মুক্তি কিভাবে মিলবে একজন আসামির, সেটিও দেখা যেত যে সরকারের তরফ থেকে সেই সিদ্ধান্ত আসতো। এখন আসলে বিচার বিভাগে যারা কর্মকর্তা আছেন তাদের এই ঝামেলাটা থেকে আসলে আদৌ মুক্তি মিলবে কিনা? শুনেন, এক বিষয়টা হলো জানেন, ঘটনা তো ঘটে একটা দুইটা, ওই একটা দুইটা ঘটনায় কিন্তু বাকি সবাইকে একটা শিক্ষা দিয়ে দেয়, ইঙ্গিত দিয়ে দেয়। আগের গভর্নমেন্টের আমলে সরকারের ইচ্ছা মতো সব কিছু হতো। আচ্ছা, আপনাকে একটা কথা বললাম, যদি পরিবারের যিনি কর্তা, শীর্ষ কর্তা যিনি আছে, উনি যদি অনিয়ম করেন, উনি যদি এমন কিছু করেন যা নাকি পরিবারের অন্য অন্য মেম্বাররা বুঝতে না পারে, সন্দেহ থাকে, তাহলে উনি কিভাবে অন্যদের কাছ থেকে খুব ফেয়ার একটা অ্যাটিটিউড, ফেয়ার একটা আচরণ আশা করতে পারবেন? ডক্টর ইউনূস তো ওনার নিজের মামলাগুলো উঠাই দিচ্ছেন না, নির্ভয়াদের দিকে উঠাই দিচ্ছেন। তো এটা দিয়ে উনি অন্য অন্য বিচারকদেরকে কি দিচ্ছেন? ওনার যে 666 কোটি টাকার যে রায়টা, এই বিচারক দিছে, পরে আর রায় লিখতে তারা বিব্রত বোধ করে ওই বিচারক, কারণ সরকার পাল্টে গেছে। উনি তো বলতে পারতেন যে আমার প্রত্যেকটা মামলা আইনগতভাবে যাক, ওনার আইনজীবী ছিল, আদালত ছিল, উনি যদি বলতেন এটা যে আমি কোনো ধরনের এখানে কোনো ধরনের ফেভার চাচ্ছি না, আইনগতভাবে সব অগ্রসর হোক, যা হবে হবে। হলো না কেন? আগে তো 2 দিন পরে পরে উনি যাইতেন আদালতে, এখন তো যান না একবারও। কেন? উনি কি প্রধান উপদেষ্টা হওয়ার পরে উনি কি রাতারাতি চেঞ্জ হয়ে গেছেন? ঘটনাটা কি বুঝান? উনি যদি নিজের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারতেন, সবার ক্ষেত্রে প্রয়োগ হতো। আর উনি যখন প্রয়োগ করতে পারেন নাই, তখন অন্যরাও প্রয়োগ করতে দেন নাই। বিচারকরা বুঝছে যে আগে যেভাবে চলছি এখন আর সেভাবেই চলতে হবে, যেহেতু ওনার জন্য চলতে হচ্ছে, অন্যদের জন্য চলতে হবে, এটাই হচ্ছে। ভাই, আপনাকে আগে এক্সাম্পলটা ক্রিয়েট করতে হবে। কারণ আপনি এক্সাম্পল ক্রিয়েট করবেন না, আপনি আশা করবেন অথবা বলবেন যে সবাই এটা করো, এটা হয় না রে ভাই। যে কারণে মাথা থেকে একদম বটম পর্যন্ত সব জায়গায় একই জিনিস হতে থাকবে, এটাই হবে। কিন্তু এই যে নিয়ন্ত্রণটা আসলে সুপ্রিম কোর্টের হাতে ফিরলো, কিন্তু সুপ্রিম কোর্টও কি তাহলে আসলে সেই যে যাদের কথা আপনি বলছেন সেখান থেকেই পরিচালিত হবে? শুনেন, মাত্র তো ফিরলো, তাই না? ফিরলো, এখন এটা আরো দিন যাক। এখানে মানে আগে তো মনে করেন নিয়মও ছিল না, এখন নিয়মটা ফিরলো যেহেতু, এখন দেখা যাক কি হয়। আমি মনে করি এর সুফল কিছু না কিছু হবে, দেখা যাক কি হয়। এটা এত আর্লি আমার কমেন্ট করা ঠিক হবে না, তবে আমার মনে হয় যে এটা পজিটিভ কিছু হলো। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, এই যে বিচারকদের হাতে এক ধরনের নিয়ন্ত্রণের কথা আমরা বলছি, সেখানে দীর্ঘদিন আপনিও আসলে আইন পেশার সাথেই জড়িত আছেন। 2025-এর প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে যদি আমি আপনাকেই ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি, আপনি আসলে কোনো ধরনের সরকারি প্রভাব ছাড়া সব কাজ করতে পারছেন কিনা, এখন যারা বিচারক আছেন বা এখন তাদের আসলে এই যে পরিবর্তনটা আসলো, তারা করতে পারবেন বলে কি আপনি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুডিশিয়ারির সাথে আমার সম্পর্ক 21 বছর। 2004 সালে আমি বার কমপ্লিট করে কাজ শুরু করি সুপ্রিম কোর্টে, এবং আজকে 2025-এ 21 বছর। আমার যদি 21 বছর আগেকার কথা আপনি জিজ্ঞেস করেন, সেই সময় জুডিশিয়ারিকে আজকের জুডিশিয়ারির সঙ্গে তুলনা করলে আকাশ আর পাতাল মনে হবে। সেই সময় জুডিশিয়ারিতে ইন্ডিপেন্ডেন্স বলেন, মর্যাদা বলেন, ফেয়ারনেস বলেন, নিউট্রালিটি বলেন, আজকের তুলনায় কয়েক গুণ বেশি ছিল। আমরা চোখের সামনে পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে দেখলাম। শুরু হলো, আমরা দেখলাম কিছু কোর্ট আইনমন্ত্রীর ছেলে গেলে, কিছু কোর্ট আইনমন্ত্রীর চেম্বারের কেউ গেলে, প্রথম দিকের কথা বলছি, 9, 10, 11 সালের কথা, এক্সট্রা ফেভার দেওয়া শুরু করলেন। আমরা দেখলাম চিফ জাস্টিসের ছেলে, চিফ জাস্টিস থাকা অবস্থায় তার 2 ছেলে, আমি নাম বলবো না কারোরই,
তারা প্র্যাকটিস করা শুরু করলেন এবং তারা এক একটা কোর্টে ফেভার নেওয়া শুরু করলেন। ভেরি ইন্টারেস্টিং। এই দুটো ছেলেকে কিন্তু আমি গত 5-6 বছর আর কোর্টে দেখছি না। বাবাও জুডিশিয়ারি থেকে চলে গেছেন কয়েক বছর আগে, ছেলেরাও কিন্তু চলে গেছে জুডিশিয়ারি থেকে, তাদেরকে আর দেখা যায় না। কিন্তু ওই যে পতন শুরু হলো, স্খলন শুরু হলো, সেটা আস্তে 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 আপনি দেখেন 5 অগস্টের পর আমরা কি দেখলাম? মব গিয়ে জুডিশিয়ারির কন্ট্রোল নিল, কিছু বিচারককে সরিয়ে দিল। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি কি ওই বিচারকদের পক্ষে ওকালতি করছি কিনা? না, আমি বিচারকদের পক্ষে ওকালতি করছি না। আপনি যদি ডিউ প্রসেস অফ ল ফলো করতেন, তাদের বিরুদ্ধে আপনার যে অ্যালিগেশনগুলো আছে সেটা প্রপার ফোরামে জমা দিতেন, সেটা প্রপার ইনভেস্টিগেশন হতো, সেই যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ আছে তারা সেই ইনভেস্টিগেশনের জবাব দেওয়ার সুযোগ পেতেন, এবং সেই ইনভেস্টিগেশন অনুযায়ী যদি তাদের দোষী সাব্যস্ত করা যেত একটা ইন্ডিপেন্ডেন্ট ফোরামের মাধ্যমে, এবং সেই সাজা তারা ইন্ডিপেন্ডেন্ট ফোরাম দ্বারা যেটা নির্ধারিত হবে সেটা পেতেন, তাহলে আজকে আমরা এটা নিয়ে কোনো আলাপ করতাম না।